আজকে আমাদের গন্তব্য হলো দিলপাশা নদী। এই নদীর তীরে ছোট্ট একটি গ্রাম রয়েছে। গোসল করলেন নাকি? কাজ করতেছেন? এটা কি করবেন? মাছ মারবেন? মাছ কি আছে ভিতরে? বলছিলাম এই গ্রামের খেটে খাওয়া মানুষদের কথা। পরন্ত দুপুরে ঠাটা পড়া রোদের মধ্যে পিঠ পোড়া গরমে এই নদীর কিনারে তারা এসেছে কিছু মাছ সংগ্রহ করার আশায়। নদীর তীরে এই গ্রামের খেটে খাওয়া মানুষদের প্রথম দুটি কাজ হলো নদীতে মাছ ধরা আর ক্ষেত খামারে কৃষি উৎপন্ন করা অর্থাৎ কৃষি কাজ করা। এই চাচার কাছ থেকে জানতে পারলাম এই গ্রামের মানুষেরা নদী ও ক্ষেত খামারের উপর নির্ভরশীল। তাছাড়া এই গ্রামের মানুষেরা অনেক রকমের গবাদি পশুও লালন পালন করে থাকে। আপনারা ভালো আছেন? আপনার প্রকৃতির আবহাওয়া উঠে গেছি। ভর দুপুরে বটগাছের ছায়ার নিচে প্রকৃতির আবহাওয়ায় প্রাণ জুড়াতে ব্যস্ত এই মানুষেরা। এদের কাছ থেকে জানতে পারলাম নদীতে হওয়া এই কস্তুরীর পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এই নদী যেন গ্রামবাসীদের অন্যরকম এক মায়া। কস্তুরি দিয়ে কি করবেন? গরু খাবি? মাছ কি উঠছে কয়েকটা? তো মাছই তো নাই। নদীর কিনারে ঘেরাও করা চারপাশে এই জাল, এর মধ্যে মাছ ধরছে গ্রামের এক পরিবার। প্রাকৃতিক আবহাওয়া, সৌন্দর্য ও নদীতে হওয়া এই কস্তুরীর পাতা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। প্রথমে এই কস্তুরী পানি থেকে উঠানো হয়, তারপরে এই কস্তুরীর পাতা এক একটা টুকরো করে আলাদা করা হয়। তারপরে এই কস্তুরীর পাতা পানিতে ধুয়ে পরিষ্কার করে বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর এই কস্তুরীর পাতা গবাদি পশুকে খাওয়ানো হয়। এই কস্তুরীর পাতা খাওয়ানোর জন্য অনেকটা খরচ বেঁচে যায় এই গবাদি পশু লালন পালন করার ক্ষেত্রে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম। এই গ্রামের চারপাশে রয়েছে চর আর চর। এই গ্রামের মানুষদের অল্প কিছু মাছ সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়। প্রথমে নদীর কিনারে কস্তুরী ও ঢাল পাতা দিয়ে যোগান দিতে হয়। 15-20 দিন পর কস্তুরীর চারপাশে জাল দিয়ে ঘেরাও করতে হয়। চারপাশে ঘেরাও করার কারণে এই কস্তুরী ঢাল পাতার মধ্যে অনেক মাছ রয়ে যায়। তারপরে প্রায় 4-5 দিন লেগে যায় এই ঢাল পাতা ও কস্তুরী পরিষ্কার করতে। পরিষ্কার করার পর এই জাল টেনে এখানে মাছ ধরা হয়। জেলেরা এই মাছ নিয়ে শহরে বিক্রি করে। মাছ বিক্রি করা এই টাকা দিয়েই এই জেলেরা তাদের সংসার চালায়। এ যেন প্রকৃতির লীলা খেলার বাঁধনে আটকাই পড়ে রয়েছে এই গ্রামের মানুষেরা। নদীর তীরে এই গ্রামে নাই কোনো উন্নত মানের স্কুল কলেজ ও নাই কোনো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। ছোট থেকেই এই গ্রামের মানুষেরা কষ্ট ও জিহাদ করেই গড়ে উঠেছে। হাজারো কষ্টের মাঝে এই মানুষদের নেই কোনো হতাশা ও আফসোস। এ যেন আবেগের এক জীবন। এ নদীর উপর দিয়ে বয়ে গেছে ছোট্ট এক রেল সেতু। অনেক দূর থেকে শুনতে পেলাম এই ব্রিজের নিচে কে যেন মনের সুখে গান গাচ্ছে। এরকম প্রাকৃতিক দৃশ্য আমরা খুব কম দেখে থাকি। উপরে রেল পথ, নিচে নদী, পাথরের উপরে এ চাচা মনের সুখে গান গাচ্ছে। কি করেন এখানে? আরামের জায়গা? একবারে মনের সুখে একবারে শুয়ে আছে। মানে মনের সুখে না, খালি আমার জীবনের সুখী। এটাই তো বড় সুখ। এ যেন দৃশ্যময় একটা প্রাণ জুড়ানো ভিউ। উপর দিয়ে বয়ে গেছে রেল সেতু, নিচে রয়েছে নদী পথ, পাথরের উপরে শুয়ে আছে। এটাই নাকি তার জীবনের সবচেয়ে বড় সুখ। এরকম কি আসলেই জীবন হয়? বাস্তবে না দেখলে ফিলই করতে পারতাম না। এটাই হলো গ্রাম আর শহরের পার্থক্য। এ যেন সিনেমাকেও হার মানায়। তাহলে গজল কবেন না গান কবেন? আমার দর্শক তো শুনবে চাই। চাচা দর্শক শুনবে চাই। চাচা আমি চাচা আমার কাছে শোনো। হ্যাঁ, আমি দর্শকের কাছ থেকে 2 টাকা নিয়ে নিকে, কেন? ওই দর্শক যে শুনবে আইছে
ওদের বাড়ি থেকে খাই নি কে, আমার বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া, আমি চড়াই গেছি, চড়াই থেকে চড়াই যাওয়ার সার দিছি, খেতে সার দিয়ে এখানে আমি এখন দম রয়েছি, আমি আরাম করতেছি কেন। হ্যাঁ এখন গোসল দেবো, গোসল দিয়া খাওয়া দাওয়া করে আল্লাহ যেদিকে দেয় সেদিকে যাবো। আচ্ছা, দর্শকে না শুনাইলেন আমাকে শোনান, আমরা তো অতিথি নাকি? চাচা, আমি গজন যাই না চাচা, তোমরা যাই কর হয়তো এমন সময় আছে এটি বলতে পারে মনের ওই প্রেমের, যখন প্রেম আসে তখন ওই প্রেম যদি ডাক দেয় তাহলে তো হয়তো দু একটা বলা যায়। আর আমি- খাস করে এখন বললো হ্যাঁ, যে বাবা একটা গজল কও, আমি পারি না। এই কেবল যে বললেন আমার খুব বাবু, আমার ভালো খেয়াল নাই, লাগছে। কি যে কি কইছি, আমি কি কইছি আমি নিজে যাই না, বুঝছা? হ্যাঁ। আমি কি গজল বলছি আমার নিজেও বলা নেই আমি কি বলছি। এই 60 বছর বয়সে এসে এই চাচার মনে যে আমোদ ফুর্তি তা আমাকে অনেক মুগ্ধ করে তুলেছে। এই গ্রামের সৌন্দর্য ও প্রাকৃতিক আবহাওয়ায় ঘেরা মানুষদের দেখে আমার মনে এক অদৃশ্য আবেগ জায়গা করে নিয়েছে। এ যেন গ্রাম নয়, শান্তির এক জায়গা। এ নদীর উপর দিয়ে বয়ে গেছে রেলপথ। এই রেলপথটি পাড়ি দিলেই সামনেই দিলপাশা স্টেশন। পাথরের উপর দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলাম, কিন্তু সামনেই পানি দেখতে পেলাম। পানি থাকার কারণে আর নদী আমাদের পার হওয়া সম্ভব হলো না। এখন আমাদের নদী পার হতে গেলে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। এই পাশ দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এক চাচা ডোঙ্গা নৌকায় করে মাছ ধরছে। এ নদী যেন তাদের একমাত্র সম্বল। মাছ কি ধরছেন কয়েকটা? পুটি কো দেখি। এটা কি হাত দিয়ে ধরলেন নাকি এটা কি দিয়া? জাল দিয়া? ও খেও জাল? একবারে নদীর মাছ পাওয়াই যায় না, খুব কম। প্রায় ঘন্টা খানিকের মতো সময় লেগেছে এই কয়েকটা মাছ ধরতে। নিজের হাতে মাছ ধরে সেই মাছ দিয়ে তরকারি পাক করে এক মুঠো ভাত খাওয়ার মজাই আলাদা। শহর অঞ্চলে আমরা নদীর মাছ খুব কম দেখতে পাই। এই নদী যেন অনেক মানুষের জীবিকার সম্বল। অনেক পরিবার এই নদীতে মাছ ধরে বেঁচে থাকার জন্য। এই নদী যেন এই গ্রামের পরিবারেরই একজন। এজন্য মনে হয় বলা হয় মাছে ভাতে বাঙালি। এই এলাকার মানুষেরা প্রকৃতির সাথে সংগ্রাম করেই বেঁচে থাকে। এই রকম অনেক গ্রাম রয়েছে যারা অনেক কষ্টে জীবনযাপন পার করে।